আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একটা খবর এসেছে, চলতি মাসের 19 তারিখ পর্যন্ত বাংলাদেশে বিদেশি শ্রমিকরা যে রেমিটেন্স পাঠিয়েছে সেটা হচ্ছে 2.252 বিলিয়ন ডলার। চিন্তা করা যায়। এই মাসে হয়তোবা 30 দিন হিসাব করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রবাসী ভাইয়েরা কষ্ট করে পরিশ্রম করে যে টাকাটা পাঠিয়েছেন সেটা প্রায় $3 বিলিয়ন মতো হয়ে যাবে। সুতরাং দেখা যাচ্ছে আমরা যদি গড় হিসাব করি, এই রেটে যদি আমাদের এক বছর যে রেমিটেন্স আসে সেটা প্রায় 3 × 36 বিলিয়ন, 30 উপর 30+ বিলিয়ন ডলার আমরা কি পাই? যারা আমাদের দেশে থাকে না, যারা কষ্ট করে দেশ ছেড়ে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে নিজে খেয়ে না খেয়ে কী করে পরিবারের জন্য টাকাটা পাঠিয়ে দেয়, এবং সেই টাকাটা দিয়ে বাংলাদেশ কী করে তাদের বেঁচে থাকার জন্য যেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য, খাদ্য, তেল, জ্বালানি তেল, বিদ্যুৎ, এগুলো কী করে তারা কিনে, ওষুধ, বাংলাদেশ সারভাইভ করে। আর আমরা সেই টাকাগুলোকে অপাত্রে খরচ করি, ঘুষ দুর্নীতি করি, আমরা কী করে টাকাগুলোকে পাচার করি, আমরা কী করি বাংলাদেশে গঠনমূলক কোনো কিছু করি না। আমরা কী করি, রাজনৈতিক দল, রাজনৈতিক সরকার, তারা জনগণের সাথে নানা রকমের চোর পুলিশ খেলে। নতুন যেই তত্ত্বাবধায়ক সরকার আসছে, অন্তর্বর্তী সরকার আসছে, তারা জনগণের সাথে চোর পুলিশ খেলছে। আমরা দেখতে পাই জনগণের মধ্যে, মানে বাংলাদেশের মধ্যে সাম্যতা প্রতিষ্ঠা করার কোনো চিন্তা তাদের নাই, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো চিন্তা তাদের নাই। তারা মাসে মাসে বেতন খাচ্ছে, সুযোগ সুবিধা সর্বত্র ইউজ করছে। একটা গাড়ির জায়গায় তারা 5টা গাড়ি ইউজ করে, একজন ড্রাইভারের জায়গায় 4জন ড্রাইভার ইউজ করে। কী যে মহা অপচয় করে আমি জানি না। এদেরকে আল্লাহ কী দিয়ে বানিয়েছে, এদের একটু লজ্জা করে না? বাংলাদেশকে এইভাবে যে শোষণ করে, এই যে সচিবালয়ে সচিবরা বসে থাকে, তারা একটা গাড়ির জায়গায় 3টা গাড়ি ইউজ করে, একটা বাচ্চাদের জন্য, একটা ফ্যামিলির জন্য, একটা হচ্ছে তার জন্যে। তার গাড়িতে উঠবে, দরজা খুলে দেওয়ার জন্য একজন লাগে, তার ফটোকপি করে দিবে তার জন্য একজন লাগে। এগুলো কার টাকা? এগুলো বাংলাদেশের জনমানুষের টাকা। এগুলো এই যে আমাদের $3 বিলিয়ন যারা পাঠাচ্ছে, যারা খেয়ে না খেয়ে বিদেশে থেকে মাথার ঘাম পায়ে ফেলে এক এক টাকা করে সঞ্চয় করে বাংলাদেশের জন্য পাঠায়, এই টাকাগুলোকে তারা কি করে অপাত্রে নষ্ট করে। মেধা যোগ্যতাকে প্রাধান্য না দিয়ে কি করে পুকুর কাটে, আবার কি করে পুকুরটা ভরাট করে, মানে একই কাজ হাজারবার করতে থাকে, রিপিটেশন, কোথাও কোনো উন্নতি নাই। দিন দিন চরম অবনতিতে বাংলাদেশ যাচ্ছে। বাংলাদেশের উন্নয়নের পিছনে ভূমিকাটা কার? আমরা জানি বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে 5 লাখ 6 লাখ বা ম্যাক্সিমাম, আমি জানি না, মানে কোটির ঘরে বাংলাদেশের বাজেট ছিল না। সে অবস্থা থেকে বাংলাদেশ এখন 5 লক্ষ কোটি, 7 লক্ষ কোটি, 10 লক্ষ কোটি টাকার বাজেট দেয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্য দিয়ে বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে, উন্নয়নের পথে যে অগ্রগতি হয়েছিল, সেই পথের থ্রুতে বাংলাদেশ থেকে লোকজন, বাংলাদেশ থেকে গার্মেন্টস, এগুলো বিদেশে রপ্তানি করা শুরু হয়। শ্রমবাজার চারদিকে কী হতে থাকে? ওপেন হতে থাকে। এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন একটু একটু করে উন্নতি হতে থাকে। তাহলে সেটা কী দিয়ে হয়েছে? সেটা হচ্ছে আমাদের রক্ত বেচে টাকা দিয়ে হয়েছে, জনগণের শ্রম দিয়ে হয়েছে। আর কি হয়েছে? বাংলাদেশের কৃষি ব্যবস্থা উন্নতি হয়েছে। কৃষক মাথার ঘাম পায়ে ফেলে কৃষিকাজ করে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করেছে, এবং আমাদের যে টাকাগুলো আছে সেই টাকাগুলোর বিশাল একটা অংশ আগে খাদ্যদ্রব্য কিনতেই খরচ হয়ে যেত। এখন সেটা যেহেতু হচ্ছে না, আমাদের টাকাটা আমরা লুটপাটে ইউজ করি, আমরা অপাত্রে খরচ করি, আমরা দেশের উন্নয়নের কাজে কোনো কিছু করি না। আমরা আলিশান গাড়ি ইউজ করি, 2500 সিসি, 3000 সিসি বিশাল বিশাল গাড়ি, বাসের মতো গাড়ি আমরা ইউজ করি। আমরা জনগণের ট্যাক্সের টাকাকে অপাত্রে নষ্ট করি, আমরা হাজার হাজার কোটি টাকা এক চেকে মেরে দিই। পৃথিবীর মধ্যে আমার মনে হয়, মানে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে নরক আছে না, 7টা নরক না 10টা নরক নাকি 70টা নরক, সবচেয়ে হাবিয়া দোজক, এখানকার যে লোকগুলো আছে সেগুলো হচ্ছে হাবিয়া দোজকের
নিকৃষ্টতম জীব। এগুলো হচ্ছে বাংলাদেশের নিকৃষ্টতম জীব। আমরা সেটা দেখতে পাই নাকি আপনারা দেখতে পান না? রাজনৈতিক দলের নেতা অনেক সংস্কার করেছে, অনেক হয়তোবা আলটিমেটলি দিন শেষে মানুষ কি নিজেকে দেখে, দেশের কথা তো খুব বেশি চিন্তা করে না। দেশের কথা চিন্তা করার লোকজন দুইজনই দেখেছিলাম, একজন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছিলাম, আরেকজন স্বাধীনতা যুদ্ধের আগে দেখেছিলাম শেখ মুজিবুর রহমানকে। তেমন করে আর কাউকে তো আমি দেখতে পাই না যারা ত্যাগ করেছে, যারা নিজে কষ্ট করেছে, দেশবাসীর জন্য কাজ করেছে। আর আরেকজনকে দেখেছিলাম, মনে হয় এরশাদও কী করেছে, রাস্তায় রাস্তায় ওই যে আমাদের 90-তে যে বন্যাটা হয়েছিল না, সেও চেষ্টা করেছে। মানে বাংলাদেশ তখন তো গরিব দেশ ছিল, সুতরাং গরিব দেশের জন্য, গরিব মানুষের জন্য হয়তো তাদের কী ছিল, সম্বেদনা ছিল। যত মানুষ ধীরে ধীরে ইকোনমিক্যালি একটু একটু উন্নত হতে শুরু করে, তত মানুষের মধ্যে একটা জিনিস দেখবেন, গরিবের হাত থেকে, একটা কথা জানি কোথায় পড়েছিলাম, গরিবের হাত থেকে সবচেয়ে বেশি দানটা আসে। আপনি মসজিদে দেখবেন, দান বক্সে দেখবেন, একজন মহা ধনী লোক সে কিন্তু 1 টাকাও দান বক্সে দেয় না, কিন্তু একজন গরিবকে দেখবেন যে তার কাছে যদি 5 টাকা থাকে, সেখান থেকে সে 4 টাকা দিয়ে দেয়, অথবা 5 টাকায় দিয়ে দেয়। অথবা আপনি এই জিনিসটা হিসাব করেন না কেন, একজন মানুষের বেতন মনে হয় 10,000 টাকা মনে করেন, আবার একজন মানুষের আয় হচ্ছে কি 1 কোটি টাকা। যে 10,000 টাকা ইনকাম করে সে দেখবেন যে মসজিদের দান বাক্সে 10 টাকা দিয়েছে, কিন্তু যে 1 কোটি টাকা ইনকাম করে সে কি সহানুভূতিকারে টাকা দেয়? সে বরং মসজিদেই যায় না। সুতরাং যে কথাটা বলছি, সে কথাটা হচ্ছে, বাংলাদেশ যখন অনুন্নত ছিল, বাংলাদেশ যখন গরিব রাষ্ট্র ছিল, বাংলাদেশ যখন এই যে রক্তবেছা লোকজনগুলা যারা তাদের আয়গুলো বাংলাদেশে পাঠিয়ে দেয়, বাংলাদেশ যখন এই জিনিসটাও বাংলাদেশে যখন ছিল না, মানে টাকাটা দিয়ে দিচ্ছে, সেটা কি সে ত্যাগ স্বীকার করছে? কার জন্য স্বীকার করছে? তার পরিবারের জন্য স্বীকার করছে, বাংলাদেশের জন্য স্বীকার করছে। কেন, সে তো চলে গেছে, সে তো সৌদি আরব আছে, মালয়েশিয়াতে আছে, নানা জায়গাতে সে কাজ করছে, সে নিজে না খেয়ে ত্যাগ স্বীকার করছে। আর আমাদের এখানে কি হচ্ছে, বড় বড় সচিব, মহাসচিব, সিনিয়র সেক্রেটারি, আমাদের প্রধান উপদেষ্টা হয়ে বসে আছে, তারা কী করছে, অনৈতিক অবৈধ কাজ করছে, চুরিদারি করছে, নিজের আখের গুছিয়ে নিচ্ছে, বাংলাদেশের জন্য কিছু করছে না, এক চেকেই মেরে দিচ্ছে 700 কোটি, 7,000 কোটি, 70,000 কোটি। উপদেষ্টা পরিষদ যেভাবে তৈরি করেছে, তাতে কি হয়েছে, বাংলাদেশের উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে? অবশ্যই অবনতি হয়েছে। কেন, মেধা এবং যোগ্যতার যদি প্রাধান্য না থাকে, ভাই ভাইকে যদি টেনে নিয়ে আসে, পরিবারতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয়, সেখানে ভালো কিছু হওয়ার তো কোনো কারণ নাই, কোনো কারণ নাই। কেন, যার শুরুটাই হয়েছে কি অপরাধ দিয়ে, যার শুরুটাই হইতে গেছে মেটিকুলাস প্ল্যান দিয়ে, সেখানে ভালো কিছু তো হতে পারে না। বাংলাদেশের জন্য সবসময় শুভকামনা, আর একরাশ সমবেদনা থাকলো এই সমস্ত মির্জাফর জালিম শাসকদের জন্যে। ভালো থাকবেন, ধন্যবাদ।